প্রতিদিন মাত্র 30 মিনিট ভিডিও দেখে পুরো জব সলিউশন বইটি 6 মাসে শেষ করার চ্যালেঞ্জ গ্রহণ করায় স্টাডি ফর কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন পড়ব। সাধারণ বিজ্ঞান থেকে মোট এ যাবৎকালে বাংলাদেশের চাকরির পরীক্ষার ইতিহাসে মাত্র 2000 প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। ভৌত বিজ্ঞান থেকে প্রায় 801টি, জীববিজ্ঞান থেকে 484টি এবং আধুনিক বিজ্ঞান থেকে 709টি। আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে পড়ব। ভৌত বিজ্ঞানের আমরা আজকে পদার্থ বিজ্ঞান সম্পর্কিত 504টি প্রশ্ন আছে। এর মধ্যে থেকে ভৌত রাশি পরিমাপ ও পদার্থ বিজ্ঞানের উন্নয়ন, বল, গতি ও মহাকর্ষ অভিকর্ষ, এই কয়েকটি বিষয় আমরা পড়ব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী? আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। একটু ব্যাখ্যায় যাই। সিজিএস পদ্ধতিতে বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, কেতে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। মানে সিজিএস, এমকেএস এবং এফপিএস। এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড একক। এখানে মনে রাখার নিয়ম হচ্ছে সিতে সেন্টিমিটার, জি সিজিএস যদি বলা হয় সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। এমকেএস পদ্ধতি যদি বলা হয় এমতে হচ্ছে মিটার, কেতে হচ্ছে কিলোগ্রাম এবং এসতে হচ্ছে সময় বা সময় সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে এফতে ফুট, তাহলে দৈর্ঘ্যের একক ফুট, পিতে ভরের একক হচ্ছে পাউন্ড, যেটা আইবি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের একক সেকেন্ড। সিজিএস, এমকেএস এবং এফপিএস সব পদ্ধতিতেই সময়ের একক হচ্ছে সেকেন্ড। গাড়িতে ব্যবহৃত অডোমিটার কি পরিমাপ করে? অডোমিটার হচ্ছে দূরত্ব পরিমাপ করে। দূরত্ব পরিমাপ করার জন্য অডোমিটার দেওয়া হয়। আর্কিমিডিসের জন্মস্থান হচ্ছে সিসিলিতে। সমুদ্রের পানির গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে বা ফ্যাদম দিয়ে। এমকেএস পদ্ধতিতে ভরের একক, ভরের একক তাহলে হবে কিলোগ্রাম। এমকেএস, কে মানে কিলোগ্রাম। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র, এটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। জগদীশচন্দ্র বসু, একটু ব্যাখ্যা দেখি। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। তিনি প্রচুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। অন্যদিকে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নাম হচ্ছে ট্যাকোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার। সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটার। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালসে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা মূলত কিসের তৈরি? এটা হচ্ছে এলসিডি। একটু ব্যাখ্যা দেখি। এলসিডি হচ্ছে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র। শব্দের তীব্রতা নির্ণয় হচ্ছে অডিওমিটার। শব্দের তীব্রতা নির্ণয় করা যে যন্ত্র দ্বারা করা হয় সেটা হচ্ছে অডিওমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র একটু আগেই বলছি সিসমোগ্রাফ। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। কোনো তেজস্ক্রিয় পদার্থ নয়, এই যে নিজের কোনটি তেজস্ক্রিয় পদার্থ, লৌহ, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম এগুলো সব হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি যৌগিক পদার্থ, বায়ু একটি মৌলিক পদার্থ, বায়ু একটি মিশ্র পদার্থ, বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বোঝায়। তো এটি মিথ্যা। মূলত হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। এখন আমরা দেখব যে বল, গতি এবং মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছে। কোথায় সাঁতার কাটা কম আয়াসসাধ্য? এটা হচ্ছে সমুদ্রে সাঁতার কাটা কষ্ট কম, কারণ পানিতে লবণের পরিমাণ বেশি হয়, পানিটার ঘনত্ব বেশি। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটি হচ্ছে নিউটনের সূত্র। প্রতিটি জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানের উপর থেকে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে নামবে? এটি হচ্ছে দুটি একসঙ্গেই নামবে, কারণ সেখানে কোনো বায়ুর চাপ নেই, বায়ুশূন্য স্থান বা ভ্যাকুয়াম। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 120 কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? চাঁদে শুধুমাত্র 20 কেজি হবে, কারণ চাঁদে 6 ভাগের 1 ভাগ ধরা হয়।
কোনো বস্তুর ওজন কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, আর সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। একই উচ্চতা থেকে এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ বিনা বাধায় পড়তে দিলে একই সাথে পড়বে। 18 কেজি ভরের বস্তুর ওজন চাঁদে কত নিউটন হবে? এখানে নিউটন শেষে। 18 কেজি ভরের বস্তুর ওজন চাঁদে হবে 29.4 নিউটন। কারণ আমরা জানি চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠ হতে 6 গুণ কম। তাহলে ডাব্লু সমান mg। তাহলে যদি ডাব্লু 18 নাম হয় তাহলে গ্রাম বা 6 দিয়ে ভাগ দিলে মোটামুটিভাবে 3 এবং 9 ইন্টিগ্রাল 2 হবে 24। ঘড়ির কাঁটার গতি কী রকম গতি? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোথায় সাঁতার কাটা সহজ? এটা তো সাগরে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? প্রতি বর্গ সেন্টিমিটার হচ্ছে 10 নিউটন। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? এটা হচ্ছে ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি। উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উচ্চ পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম থাকে। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাসের বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিন নীতির সাথে এটি মিল রয়েছে? এটা হচ্ছে রকেট ইঞ্জিন নীতির সাথে। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকে বাতাসকেও একমুখে গতিতে ব্যবহার করতে পারে, কারণ এখানে অভিমুখে বল উপাংশটিকে কার্যকর রাখা হয়। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। এবার আমরা দেখব কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কয়েকটি প্রশ্ন। বিদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় লাউড স্পিকারের মাধ্যমে। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে সরে গেল, সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে? এটা হচ্ছে 10 জুল। মানে এখানে বল এবং দূরত্বকে গুণ করলেই বের হয়ে যাবে, জুল দিয়ে প্রমাণ করা যাবে। ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো, এটা একটু রাসায়নিক শক্তি। পৃথিবীর পুরো শক্তিকে কত ভাগ নবায়নযোগ্য শক্তি? 1/5 ভাগ। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? নবায়নযোগ্য ডিজেল কোনো নবায়নযোগ্য জ্বালানি নয়। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কী করা হয়? এটা হচ্ছে পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়। পি একটি কাজ 25 দিনে করে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম। তাহলে কিউ কাজটি করতে কতদিনে করতে পারে? এখানে আমরা এই ব্যাখ্যাটা দেখি, স্ক্রিনশট নিয়ে ব্যাখ্যাটা দেখলে আমরা বুঝতে পারবো। পি 25 দিনে করে এক অংশ কাজ, তাহলে পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম। তাহলে কিউ 25 দিনে করে 1+1 এর 25% বেশি কাজ। এটাকে 1 প্লাস এই যে 1 এর 25% এটাকে পার্সেন্টেজ বের করলেই বের হয়ে যাবে ইনশাল্লাহ। কোনটি নবায়নযোগ্য সম্পদ? নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু হচ্ছে প্রাকৃতিক গ্যাস তো এক সময় শেষ হয়ে যাবে। বায়ু হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। পাথরে ঘষলে কি শক্তি রূপান্তরিত হয়? এটাকে গতিশক্তি, যান্ত্রিক শক্তি, তাপ ও আলো শক্তিতে রূপান্তর। কারণ অনেক সময় তাপ উৎপন্ন হয়, পাথরের সাথে পাথর ঘষলে তাপ উৎপন্ন হবে এবং অনেক সময় আগুন জ্বলে। প্রাচীন আমলে পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালানো হতো। আইনস্টাইন নোবেল পুরস্কার পান কত সালে? কেন পান? আইনস্টাইন নোবেল পুরস্কার পান হচ্ছেন আলোকতাড়িত ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আলোকতাড়িত ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পান। নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে বায়োগ্যাস। এখানে তেল, গ্যাস, কয়লা কোনোটি নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়। প্রকৃতিতে গ্যাসে মিথেনের কি পরিমাণ থাকে? এটা 80 থেকে 90 ভাগ মিথেন থাকে। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় 80 থেকে 90 ভাগ থাকে। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় হচ্ছে তড়িৎ শক্তি। মোবাইল টেলিফোনের লাইনের ভেতর দিয়ে যে শক্তিটা প্রবাহিত হয় তা হচ্ছে তড়িৎ শক্তি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? এখানে নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। কাজ ও বলের একক যথাক্রমে কাজের একক হচ্ছে জুল এবং বলের একক হচ্ছে ডাইন। কাজের একক জুল, বলের একক ডাইন। আমরা আর একটু দেখি কাজের একক যদি আমরা বলি, এদিকে বলের একক সময় ডাইন, নিউটন এবং পাউন্ডাল। সিএনজি হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তারপরে আমরা যদি দেখি এদিকে বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা
এটা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। ধন্যবাদ। আমরা 10 মিনিটের মধ্যেই প্রায় 100টি প্রশ্ন দেখলাম বিজ্ঞানের। এভাবে আমরা হয়তো বা 15 থেকে 20টা পর্বে আমরা বিগত বিজ্ঞান থেকে যত প্রশ্ন এসেছে চাকরির পরীক্ষায় সব আমরা সলভ করি ইনশাআল্লাহ। ধন্যবাদ।